আজকের আলোচনায় স্বাগত। গল্পের শুরুটাতেই আমরা একটা ছবি পাই, এক আদিবাসী অধ্যুষিত ঘন জঙ্গলের ভেতর দিয়ে সদ্য পাতা হয়েছে রেল লাইন। ব্রিটিশ আমলের কথা। হ্যাঁ, সেই সময়কার লাইনটা নাকি বিশাল সাপের মতো এঁকে বেঁকে গেছে শালবনের মধ্যে দিয়ে, আর সেখানেই মায়াং পাহাড় কেটে তৈরি করা হয়েছে প্রায় ৩০০ ফুট লম্বা একটা টানেল। আর এই টানেলটা নিয়েই তো যত কাণ্ড। শোনা যায় খরচ বাঁচাতে গিয়ে পাহাড়ের একটা প্রাকৃতিক গুহার মুখ ব্যবহার করে এটা তৈরি করা হয়। অনেক বাধাও এসেছিল। কিন্তু তারপরে ঘটে সেই ঘটনাটা, উদ্বোধনের পর একটা যাত্রীবাহী ট্রেন ওই টানেলে ঢোকার পর আর বেরোয়নি। ভাবা যায়, শুধু শোনা গিয়েছিল যাত্রীদের আর্তনাদ। হ্যাঁ, শুধু সেই আওয়াজটাই। এই ঘটনাটাই যেন গল্পের মূল সুরটা বেঁধে দেয়, একটা অজানা আতঙ্কের বীজ বুনে দেয় মনে। এই প্রেক্ষাপটেই গল্পের কথক ভবতোষ বন্দ্যোপাধ্যায়, যিনি রেলে চাকরি করতেন, তার বদলি হয় পুরুলিয়ার গরুড়া স্টেশনে। গরুড়া স্টেশন জায়গাটা বেশ দুর্গম, তাই না? উঁচু টিলার ওপর স্টেশন। হ্যাঁ, একদম, চারপাশে ঘন শাল জঙ্গল। স্টেশনে পৌঁছেই তার অভিজ্ঞতা শুরু হয়। সন্ধে নামতেই কেমন নিঝুম, গাছ ছমছমে পরিবেশ। আর সেখানেই তার সাথে পরিচয় হয় স্টেশনের গার্ড বিমল মাহাতোর সাথে। ঠিক, বিমল তাকে কোয়ার্টারে পৌঁছে দিয়ে যাওয়ার আগে একটা সাবধানবাণী শুনিয়ে যায়। হ্যাঁ, ওই কথাটা, যে রাতে অদ্ভুত শব্দ শুনলেও যেন ঘর থেকে বের না হন। যদিও জঙ্গলের দোহাই দিয়েছিল, কিন্তু বলার ভঙ্গিতে অন্য কিছুর আভাস ছিল, তাই না? একদম। এই আপাত নিরীহ সতর্কবার্তা কিন্তু ভয়ের পরিবেশটাকে আরও জমাট করে তোলে। এবং ভবতোষবাবু সেই রাতেই অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন। প্রথমে খুটখাট শব্দ, পরে যেন বেশ জোরালো হুড়োহুড়ির শব্দ। আচ্ছা। এরপর একদিন রাতে তিনি স্পষ্ট শোনেন রেল লাইনের পাতের উপর কিছু দিয়ে আঁচড় কাটার মতো একটা তীক্ষ্ণ শব্দ। আঁচড় কাটার শব্দ রেল লাইনের উপর, এটা তো স্বাভাবিক নয়। মোটেই না। দেখুন ভয়ের পরিবেশটা কিভাবে ধীরে ধীরে তৈরি হচ্ছে। প্রথমে অনির্দিষ্ট শব্দ, তারপর আরও স্পষ্ট আর বিরক্তিকর শব্দ। এই আঁচড়ের শব্দটা বিশেষভাবে ভাবার মতো, কারণ এটা তো আর বাতাসের শব্দ নয় বা অন্য কিছু নয়। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে করছে। ঠিক। কৌতূহলী হয়ে তিনি বাইরেও বেরিয়েছিলেন একবার। জ্যোৎস্না রাত ছিল, কিন্তু প্ল্যাটফর্মে কেউ ছিল না। শব্দও থেমে গিয়েছিল। কিছু দেখতে পেলেন না? না, শুধু উত্তরের জঙ্গল থেকে ভেসে এসেছিল একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। আর ঠিক তখনই মাথার উপর দিয়ে বিকট স্বরে ডেকে উড়ে গিয়েছিল একটা প্যাঁচা। ওহ, এই ঠান্ডা বাতাস বা প্যাঁচার ডাক, এগুলো ভয়ের গল্পের খুব পরিচিত উপাদান। কিন্তু এখানে এগুলো শুধু উপাদান নয়, এগুলো যেন আসন্ন বিপদের সংকেত। হ্যাঁ, তারও তাই মনে হয়েছিল। কেমন একটা অজানা ভয়। আরও একটা বিষয় ভবতোষবাবু লক্ষ্য করেন, তাই না? যে স্থানীয় মানুষজন তাকে এড়িয়ে চলছে। হ্যাঁ হ্যাঁ, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, যেন কিছু বলতে চায় আবার বলেও না। এই নীরবতা, এই দূরত্ব তৈরি করা, এটাও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে, তাই না? মনে হয় যেন তারা এমন কিছু জানে যা তিনি জানেন না। ঠিক তাই। এভাবেই দিন কাটছিল। একদিন সন্ধ্যায় তার সাথে দেখা হয় পুরনো কলেজ বন্ধুর শম্ভুনাথ কর্মকার। শম্ভুনাথ সাংবাদিক। হ্যাঁ, সাংবাদিক, রহস্যময় ঘটনা নিয়ে লেখে। সে এসেছে ওই মায়াং পাহাড়ের টানেলটার রহস্য উদ্ঘাটন করতে। আচ্ছা, তাহলে শম্ভুর আগমন গল্পের মোড় ঘুরিয়ে দেয়। একদম। সে শুধু টানেলের ওই ট্রেন গায়েব হওয়ার কিংবদন্তিকেই সামনে আনে না, বরং একটা ঐতিহাসিক প্রেক্ষাপটও যোগ করে। সে জানায় ওই টানেলটা আসলে ছিল এক আদিবাসী উপজাতির পবিত্র গুহা। ও, তাই নাকি? হ্যাঁ, রেললাইন পাতার সময় ব্রিটিশদের সাথে তাদের সংঘাত হয়, কিন্তু লাইন পাতার কাজ শেষ হবার পর সেই আদিবাসীরা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। উধাও? কোথায় গেল তারা? সেটাই তো রহস্য। এই ঘটনা অভিশাপের ধারণাটাকে আরও জোরালো করে তোলে। শম্ভুই তো জানায় যে শুধু ট্রেন গায়েব হওয়াই নয়, পরে 10 জনের একটা উদ্ধারকারী দলও ওই টানেলে গিয়ে আর ফেরেনি। 10 জনের দল? তারাও হারিয়ে গেল? হ্যাঁ, স্থানীয়দের বিশ্বাস ওখানে অশুভ কিছুর বাস। অন্ধকার নামলে নাকি অদ্ভুত শব্দও শোনা যায়। শম্ভু প্রস্তাব দেয় পরদিন সন্ধ্যায় তারা একসাথে টানেলে যাবে। ক্লাসিক অভিশপ্ত স্থান আর উৎসাহী অনুসন্ধানকারীর ধারাটা দেখতে পাচ্ছি। একদিকে ঐতিহাসিক অবিচার আর তার ফলে সৃষ্ট অভিশাপ, অন্যদিকে সেই রহস্য ভেদ করার কৌতূহল। কিন্তু এই কৌতূহলই প্রায়শই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ঠিক। আর সেই রাতেই ভবতোষবাবু এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেন।
কি স্বপ্ন? এক বিভৎস জীব, কুমিরের মতো মুখ, সারা গায়ে কাঁটাওয়ালা লোম, ছাদ থেকে নেমে এসে তার বুকের ওপর বসে লালা ঝরাচ্ছে। ওরে বাবা, কি ভয়ঙ্কর! আতঙ্কে ঘুম ভেঙে তিনি দেখেন পাশের পরিত্যক্ত কোয়ার্টার থেকে একটা ছায়ামূর্তি সরে গেল। ছায়ামূর্তি? স্বপ্ন দেখার ঠিক পরেই? হ্যাঁ, এই দুঃস্বপ্ন আর ছায়ামূর্তি দেখাটা আর কাকতালীয় মনে হয় না। এটা যেন সরাসরি এক সতর্কবার্তা, আসন্ন বিপদের একটা প্রতিচ্ছবি। গল্পটা এখানে মনস্তাত্ত্বিক ভয়ের স্তর থেকে সরাসরি অতিপ্রাকৃত ভয়ের দিকে মোড় নিচ্ছে। ঠিক। পরের দিন সন্ধে তারা টানেলের দিকে রওনা দেয়। যাওয়ার পথে ভবতোষবাবু আবার কানের কাছে ফিসফিস করে সাবধান বাণী শোনেন, ফিরে যাও। আবার? কিন্তু শুনলেন না? না, কৌতূহলের কাছে ভয় হার মানে। হয়তো শম্ভু সঙ্গে ছিল বলেও ভরসা পেয়েছিলেন। এই ফিরে যাও ডাকটা অনেক ভৌতিক কাহিনীতে শোনা যায়। এটা যেন শেষ সুযোগ, শেষ সতর্কবার্তা। এটা উপেক্ষা করার অর্থই হল অনিবার্য পরিণতির দিকে এগিয়ে যাওয়া। টানেলের ভেতরে ঢুকে তারা প্রথমেই অনুভব করেন তীব্র ঠান্ডা আর প্রচুর বাদু। বাদু তো গুহায় থাকেই, কিন্তু ঠান্ডাটা অস্বাভাবিক। হ্যাঁ, বেশ অস্বাভাবিক ঠান্ডা। কিছুটা এগোতেই ডান দিকে চোখে পড়ে একটা ছোট গুহার মুখ। গুহার ভিতরে গুহা? হ্যাঁ, আর তার উপরে খোদাই করা অদ্ভুত নকশা। ভেতরে ঢুকতেই উফ, পচা মাংসের মতো তীব্র গন্ধ। পচা মাংসের গন্ধ? তার মানে? ভেতরের দৃশ্য আরও ভয়ঙ্কর। টিমটিমে হলদে আলো ছড়াচ্ছে অদ্ভুত দেখতে পোকা। পোকা আলো ছড়াচ্ছে? হ্যাঁ, শম্ভু বলেছিল ওগুলো নরকের পোকা। নরকের পোকা? আর দেওয়ালের এক কুলুঙ্গিতে রাখা একটা পাথরের মূর্তি, পাকানো গোফ, জ্বলন্ত চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, ভয়ঙ্কর দেখতে। আর মূর্তির পায়ের কাছে চাপ চাপ তাজা রক্তের দাগ, আর বেশ কয়েকটা নরকঙ্কাল। তাজা রক্ত? তার মানে ওই উপাসনা বা যা কিছুই হোক সেটা এখনো চলে। আর নরকঙ্কাল? হ্যাঁ, এই দৃশ্য বুঝিয়ে দেয় এটা কোনো সাধারণ জায়গা নয়, বরং কোনো ভয়ঙ্কর উপাসনা বা আচারের স্থান। ঠিক তখনই তারা দেখেন স্বপ্নে দেখা সেই বিভৎস প্রাণীগুলো। কোথায়? গুহার দেওয়াল বেয়ে নেমে আসছে তাদের দিকে। সর্বনাশ! তারা কোনোমতে দৌড়ে মূল টানেলে ফিরে আসে, কিন্তু বিপদ সেখানেও অপেক্ষা করছিল। আরও বিপদ? হ্যাঁ, খটখট মটমট শব্দ তুলে রেল লাইনের গা থেকে উঠে আসতে থাকে অসংখ্য জীবন্ত লাশ। জীবন্ত লাশ? হ্যাঁ, ঠিক তাই। কারো মাথা নেই, কারো হাত কাটা, কেউ বুকের ওপর ভর করে এগোচ্ছে। তাদের তীব্র গোঙানির শব্দে কান পাতা দেয়। এ তো একেবারে নারকীয় দৃশ্য। এই জীবন্ত লাশ বা ওয়াকিং ডেডের ধারণা লোককথায় বা আধুনিক হরর সাহিত্যে খুব পরিচিত। এখানে তারা যেন সেই অভিশপ্ত ট্রেনের যাত্রী আর উদ্ধারকারী দলের অতৃপ্ত আত্মা, যারা নরকের বাসিন্দা হয়ে গেছে। তাই হবে হয়তো। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে শম্ভুকে নিয়ে। শম্ভু? কি হয় তার? সে নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকে, তার চোখে মুখে কোনো ভয় নেই, পালানোর কোনো চেষ্টাও নেই। ভবতোষবাবু দেখে হতবাক। দাঁড়িয়ে রইল কেন? সেটাই তো বোঝা গেল না। জীবন্ত লাশগুলো শম্ভুকে ঘিরে ধরে, একটা তার ঘাড়ে চাপে, আর দুটো লাশ তার দু হাত ধরে দুদিকে টেনে শরীরটাকে ছিঁড়ে ফেলে। হ্যাঁ। তারপর তারা শম্ভুর ছিন্ন ভিন্ন দেহের রক্তমাংস খেতে শুরু করে। কি বিভৎস! শম্ভুর এই পরিণতি আর তার ওই নির্বিকারত্ব, এটা খুবই রহস্যময়। সে কি আগেই এই অভিশাপের শিকার হয়েছিল, নাকি ভবতোষ যা দেখছেন তা শুধুই অতীতের ঘটনার পুনরাবৃত্তি, যেমনটা পরে জানা যায়? এই দৃশ্যটা চরম শারীরিক বিভীষিকার বডি হররের উদাহরণ। যখন লাশগুলো ভবতোষবাবুর দিকে এগিয়ে আসছে, ঠিক তখনই এক বয়স্ক লোক এসে তাকে বাঁচায়। একজন বয়স্ক লোক? কোত্থেকে এলেন তিনি? কে জানে। লোকটি মাটি ছুঁড়ে মন্ত্র পড়ে লাশগুলোকে তাড়িয়ে দেয়। বাইরে এসে ভবতোষবাবু কান্নায় ভেঙে পড়লে লোকটি জানায় এক অবিশ্বাস্য কথা। কি কথা? লোকটি জানায় তার বন্ধু শম্ভু আসলে 5 বছর আগেই ওই টানেলে মারা গেছে। 5 বছর আগে? তাহলে ভবতোষ কার সাথে ছিলেন? কাকে দেখলেন? সেটাই। লোকটি বলল ভবতোষ যা দেখেছে তা ছিল অতীতের ঘটনার পুনরাবৃত্তি মাত্র। এটা গল্পের সবচেয়ে বড় মোচ। তাহলে ওই শম্ভু কে ছিল? তার আত্মা, নাকি ভবতোষবাবুর মনের ভ্রম? আর ওই বৃদ্ধ লোকটিই বা কে?
এই রহস্যময় উদ্ধারকর্তা চরিত্রটি কাহিনীতে আরও একটা স্তর যোগ করে। লোকটি আরও জানায় এই টানেল আসলে নরকের দরজা। নরকের দরজা? হ্যাঁ, আদিবাসীরা উপাসনালয় অপবিত্র হওয়ার প্রতিবাদে দেবতার উদ্দেশ্যে আত্মবলিদান দিয়েছিল, যার ফলে নরকের দরজা খুলে যায়। সেই থেকে যারা ওই টানেলে মারা গেছে তারা জীবন্ত লাশ হয়ে রয়ে গেছে, তাদের মুক্তি নেই। এই ব্যাখ্যা কাহিনীর সমস্ত অলৌকিক ঘটনাকে এক সূত্রে বাঁধে। আদিবাসী অভিশাপ, হারিয়ে যাওয়া ট্রেন, শম্ভুর মৃত্যু, জীবন্ত লাশ, সবই ওই নরকের দরজা খোলার ফল। এখানে লোকবিশ্বাস, প্রতিশোধ আর অতি প্রাকৃত শক্তির এক ভয়ঙ্কর মিশ্রণ দেখা যায়। কথা বলতে বলতেই ভোরের আলো ফোটে, আর আলো পড়তেই লোকটি ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যায়। মিলিয়ে গেল। হ্যাঁ, যাওয়ার আগে শুধু বলে যায়, মুক্তি নেই বাবু, আমাদের মুক্তি নেই। ভবতোষবাবু অজ্ঞান হয়ে যান। মুক্তি নেই। এই বৃদ্ধ লোকটির অন্তর্ধান এবং তার শেষ কথা এই অভিশাপের ভয়াবহতা এবং তার চিরস্থায়ী প্রভাবকে প্রতিষ্ঠা করে। সে নিজেও হয়তো সেই অভিশাপেরই অংশ। পরে গ্রামবাসীরা ভবতোষবাবুকে উদ্ধার করে, তিনি সুস্থ হয়ে বদলি নিয়ে সেখান থেকে চলে আসেন। কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি তাকে সারা জীবন তাড়া করে ফেরে। এই ছিল সেই বিবরণী।